জায়ানের জন্য ঘড়ি কিনতে ১ নম্বরে যাচ্ছি। প্রথমবারে তো সব ম্যাডামরাই বাচ্চা থেকে ছাড় দেয়। সব বাচ্চারা তো আর কিন্ডারগার্টেনে পড়ে আসে না, আর পড়লেও এক এক স্কুলে এক এক ধরনের নিয়ম। কত হবে দাম এটার? লাইটিং অন্ধকার আসলে তো লাইট দিবা, ঠিক আছে? এই যে দেখছো লাইটিং হয়, দেখছো? পুরুষ মানুষেরা কি আর সেটা বুঝে? ওনারা তো টাকা দিয়েই খালাস। সব কষ্ট মেয়েদেরকে করতে হয়। আফসোস জিনিসটা অনেক খারাপ। জীবনে কোনো কিছুর আফসোস রাখতে হয় না। যেটা কিনতে ইচ্ছা করে, যেটা করতে ইচ্ছে করে, সেটা ওই সময় করে নিতে হয়। টাকা খরচ করলে সেটা মানুষ ভুলে যায়, কিন্তু যদি কোনো কিছু কিনতে না পারে, সেই দুঃখ থাকে, আফসোস থেকে যায়, তাহলে সেটা মানুষ কখনোই ভুলে না, সবসময় মনে রাখে। আজীবন মনের ভিতরে কাটার মতো বিদেশ এটা। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। কী ভাবতেছো কোথায় যাচ্ছি আমরা? আসলে আমরা একটু ১ নম্বরে যাচ্ছি। কেন যাচ্ছি? ১ নম্বরে যাচ্ছি ঘড়ি কিনতে। জায়ানের জন্য ঘড়ি কিনতে ১ নম্বরে যাচ্ছি। যেহেতু জায়ানের হাতের মাপ লাগবে, তাই জায়ানকে নিয়ে যাচ্ছি। বাচ্চারা বাসায় একা আছে, সায়েরা আছে ওদেরকে দেখার জন্য। আসলে যাওয়াটা খুব প্রয়োজন হয়ে গিয়েছে, তাই এখন তাড়াহুড়া করে বের হয়েছি। তোমরা তো জানো জায়ান ক্লাস 1-এ পড়ে। জায়ানের পরীক্ষা শুরু হয়েছে। বাংলা পরীক্ষায় জায়ান ৬ মার্কের উত্তর দিতে পারেনি। সময় শেষ হয়ে গিয়েছিল, তাই ম্যাডাম খাতা নিয়ে নিয়েছে, আর সে ওগুলা লিখতে পারেনি। এত কষ্ট করে ওকে বাসায় সব পড়িয়ে লিখিয়ে দিয়েছি, অথচ সে ৬ মার্কের উত্তর দিতে পারেনি। ও সব পারে, তারপরও সে লিখতে পারেনি। আসলে ও একটু স্লো লেখে, ছোটো বাচ্চা তো, খুব স্পিডলি লিখতে পারে না। তাছাড়া সময়টা ভালোভাবে বুঝে না। পরীক্ষা হলে তো ঘড়ি থাকে না, তাই সে বুঝতেও পারে না। আর ক্লাসে ম্যাডামটাও খুব বেশি ভালো না, ম্যাডামের ব্যবহারটাও ভালো না। উনি যদি ওকে একটু সুন্দর করে বুঝিয়ে বলতো, তাহলে হয়তো বা ও সবটুকু লিখতে পারতো। কিংবা খাতা নেওয়ার সময় যদি একটু বলতো যেগুলো লিখে নাও, তাহলে তার লেখা হয়ে যেত। কিন্তু ম্যাডামটা এরকম কিছুই করলো না, জোর করে খাতাটা নিয়ে নিল। আচ্ছা, ক্লাস 1-এর বাচ্চা, সে কি এত কিছু বুঝে? ছোট বাচ্চা, প্রথম পরীক্ষা দিতে গিয়েছে, তাই হয়তো বা একটু ঘাবড়ে গিয়েছিল বা সম্পূর্ণ লিখতে পারেনি। ম্যাডাম তো সেটা বুঝবে, তাই না? ম্যাডাম তো ওকে একটু সময় দিবে। ও তো আর 2-3 বাচ্চা না যে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ও এখন এক্সপিরিয়েন্স হয়নি। গত বছরে আমি ওকে পড়াতে পারিনি, তখন জুনিয়র আমার পেটে ছিল। প্রথম 4 মাস ওকে পড়িয়েছিলাম। তখন ফার্স্ট টাইম পরীক্ষা অ্যাটেন্ড করেছিল, সেইখানে সব অ্যান্সার করেছিল। আর সেই স্কুলের ম্যাডামগুলো অনেক ভালো ছিল, বাচ্চাদেরকে বুঝিয়ে সুজিয়ে সব লেখা লিখিয়ে নিত। কিন্তু এই স্কুলের ম্যাডামটা ভালো নয়, ব্যবহারও ভালো নয়, বাচ্চাটাকে সেভাবে করে বুঝায়ও না। না হলে অল্প করে লেখা সেখানে নিতে পারবে না। একটু বুঝিয়ে বললে আর একটু 5 মিনিট সময় দিলেই হয়ে যেত। যেহেতু ক্লাস 1-এর বাচ্চা, প্রথম পরীক্ষা, ম্যাডামের সেটা বোঝা দরকার ছিল। প্রথমবারে তো সব ম্যাডামরাই বাচ্চাটাকে ছাড় দেয়। সব বাচ্চারা তো আর কিন্ডারগার্টেনে পড়ে আসে না, আর পড়লেও এক এক স্কুলে এক এক ধরনের নিয়ম। সব স্কুলে কি আর এক ধরনের নিয়ম আছে? ও যেমন কেজিতে পড়েছিল, কেজিতে সবগুলো খাতায় লেখা ছিল, ও শুধু উত্তর লিখেছিল। এখানে কিন্তু সে সিস্টেম নাই। এখানে ওদেরকে সব কিছুই লিখতে হবে। একদম সাদা ব্ল্যাঙ্ক খাতা ওদেরকে দেওয়া হয়। তো সেটা তো বাচ্চাদেরকে বুঝতে হবে, তাই না? ঘড়ির দোকানে চলে এলাম। দেখো কত সুন্দর সুন্দর ঘড়ি আছে এখানে। জায়ান কাটার সময় ভালোভাবে বুঝে না, তাই ওকে সময় দেওয়া ঘড়ি কিনে দিচ্ছি, যাতে করে ও সময়টা স্পষ্ট বুঝতে পারে। অনেক ঘড়ি আছে এখানে। এতগুলো ঘড়ির মধ্যে কিছু ঘড়ি পছন্দ করেছি। ভাবলাম ঘড়ি কিনে দিলে সে সময় অনুযায়ী সব লেখা লিখে নিতে পারবে, ওকে বুঝিয়ে বললেই হবে। 1 ঘন্টা পরীক্ষা তো, পরীক্ষার হলে ঘড়ি হাতে নিয়ে গেলে তারা সমস্যা হবে না, সে তাড়াতাড়ি করে সব লেখা লিখে ফেলতে পারবে। বাবুরাবাকে বলেছিলাম ছেলে পরীক্ষা হলে সব লেখা লিখতে পারেনি, একটা ঘড়ি কিনে দাও। ও মা, এটা শুনে তো উল্টো আমাকে বকা। হ্যাঁ, তুমি কেন ওকে বুঝিয়ে বলো নাই? ও কেন লিখতে পারে না? তুমি বাসায় ওর পরীক্ষা নিবা, বাসায় তো ঘড়ি আছে, সেই ঘড়ি দেখে ও পরীক্ষা দিবে, তাহলে তো হয়ে গেল। আমি বললাম বাসায় তো ঘড়ি আছে, কিন্তু পরীক্ষা হলে তো ঘড়ি নেই। বাসায় না হয় ঘড়ি দেখে সে লিখলো, কিন্তু পরীক্ষা হলে সে কীভাবে লিখবে? সে বলতেছে বাসায় লিখলে পরীক্ষা হতে পারবে। আমি বলতেছি পরীক্ষা হলে কীভাবে পারবে সে?
বাসায় ঘড়ি দেখে লেখা অভ্যাস করতে হবে এবং ওই ঘড়িটাই সে পরীক্ষাতে নিয়ে যাবে। তো তোমার পছন্দ হয়েছে এটা? ঠিক আছে, পরীক্ষা হলে নিয়ে গেলে সেই টাইমে সব দেখা লিখতে পারবে। এই পাপের কালারের ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে, জায়নের অনেক পছন্দ হয়েছে। কত হবে দাম এটার? লাইটিং অন্ধকার আসলে লাইট দিবা, ঠিক আছে? দেখছো লাইটিং হয়, দেখছো? ঘড়িটার বাম পাশে চাপ দিলে লাইট জ্বলে, লাইটটা দেখতে অনেক সুন্দর লাগে, বিভিন্ন কালারের লাইট জ্বলে। জায়ান তো লাইটিং দেখে আরও বেশি খুশি হয়ে গিয়েছে। বাসায় তো কাটার ঘড়ি তো সে বোঝে না। ওই ঘড়ির সময় দেখে ও কীভাবে পরীক্ষা দিবে? ও তো বুঝতেই পারবে না সময়টা। বাবুর আপাকে বললাম, একটা ঘড়ি কিনে দিলে কি হয়, ঘড়ির দাম কত, তুমি একটা ঘড়ি কিনে দাও না, তোমার সমস্যাটা কি? এভাবে করে অনেক বলার পরে উনি রাজি হয়েছেন ঘড়ি কেনার জন্য। এখন পরীক্ষা হবে সোমবারে। আমি বলেছিলাম তুমি শনিবারের মধ্যে ঘড়ি কিনে দাও, তাহলে রবিবারে আমি বাসায় ওর পরীক্ষা নিতে পারবো, আর বাসায় পরীক্ষা নিলে সে ভালোভাবে সব কিছু বুঝে যাবে। কিন্তু না, আমার কথা উনি বুঝতেই চাচ্ছেন না। উনি বলতেছে রবিবারে ঘড়ি কিনে দিবে। আচ্ছা, রবিবারে ঘড়ি কিনলে আমি কিভাবে ওকে বাসায় লেখাবো? উনি বাসায় আস্তে আস্তে তো অনেক রাত হয়ে যায়, তখন কি আর জায়গা লেখানো সম্ভব? সোমবারে তো পরীক্ষা সকালবেলা। অনেক বলেছি, অনেক বুঝেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। উনি এর আগে ঘড়ি কিনবেই না। তাছাড়া উনি যদি না কিনে তখন আমি কি করব? ওনার উপরে ভরসা করে থাকা যায় না। প্রায় সময় উনি সেই কাজটা করে না, তখন সমস্যায় আমাকে পড়তে হয়। ওনাকে বলেছিলাম বেলটা ঠিক করে নিয়ে আসো, কিন্তু উনি সেটা করেনি, তাই আমি বেলটা নিয়ে আসলাম। এক ঢিলে কয়েক পাখি মারবো আজকে। তোমরা তো দেখেছিলে ঈদের সময় ফুটপাথ থেকে আমি জানার জন্য একটা প্যান্ট কিনেছিলাম। সেই প্যান্টটা অনেক সুন্দর ছিল, কিন্তু সেই প্যান্টটা জানা একটু ছোটো হয়, তাই আজকে সেই প্যান্টটা চেঞ্জ করতে এসেছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখলাম ফুটপাথের দোকানটা নাই, উধাও হয়ে গিয়েছে। ফুটপাথ থেকে কিছু কিনলে এই অবস্থাই হয়। সব সময় এক জায়গায় দোকান থাকে না, একের সময় একের জায়গায় বসে। যে জায়গা থেকে একবার কেনা হয় সেই জায়গায় গিয়ে পরের কাউকে পাওয়া যায় না। গত বছরে এই কাজটা করে বাস খেয়েছিলাম, আজকেও খেলাম। ফুটপাথ থেকে আর কখনো কিছু কিনবো না, যদি কিনি তাহলে সেটা ওই মুহূর্তেই সলভ করে নিব, বাসায় গিয়ে আর ট্রায়াল দেব না। হেঁটে হেঁটে বাসা যাচ্ছি, আকাশটা মেঘলা, গরম নেই, তাই ভালো লাগতেছে হাঁটতে। বাসের মধ্যে উঠলে তো অনেক গরম, তার মধ্যে বাস তাড়াতাড়ি যায় না, সময় লাগায়। এখান থেকে এখানে খুব বেশি দূরে নয়, তাই হেঁটে যাচ্ছি। বাবুর ভরসা না থেকে ঘড়িটা কিনে নিলাম। উনি যদি রবিবারে ঘড়ি কিনে না দেয়, তাহলে সোমবারে সে যদি পরীক্ষায় সব দেখা লিখতে না পারে, এবারে যদি পরীক্ষায় মিস করে আসে, তখন কি করব আমি? ওনার তো কষ্ট হয় না, উনি তো কিছুই করেন না, সব কিছু তো আমাকেই করতে হয়। বাচ্চাকে কষ্ট করে পড়াশোনা করাতে হয়, খাতায় লেখা লিখে দিতে হয়, তারপরে সেই পড়া কমপ্লিট করতে হয়। এত কষ্ট করে লেখা লিখে যদি পরীক্ষা হলে লিখতে না পারে, তাহলে অনেক খারাপ লাগে। তোমরা যারা মায়েরা বাসা বাচ্চাদের পড়াও, তারা অবশ্যই কষ্টটা বুঝতে পারবে। বাচ্চারা পরীক্ষা হলে কোনো লেখা যদি লিখতে না পারে, তখন যে কতটা খারাপ লাগে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। পুরুষ মানুষেরা কি আর সেটা বুঝে? ওনারা তো টাকা দিয়েই খালাস। সব কষ্ট মেয়েদেরকে করতে হয়, আবার পরীক্ষা খারাপ করলে সেই বোঝাটাও মেয়েদেরকে নিতে হয়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি, তাই একটু এসির হাওয়া খাওয়ার জন্য বাটা শোরুমে ঢুকলাম। আগে বাটা জুতাগুলো বেশ সুন্দর ছিল না, বাট এখন বাটা শোরুমের জুতাগুলো সুন্দর হয়, একটু সুন্দর সুন্দর ডিজাইনের হয়, যদিও দামটা একটু বেশি। এখানে বসে একটু রেস্ট নিলাম, তারপরে হাঁটলাম, জুতা দেখলাম, ভিডিও করলাম, কিছু জুতার দামও জিজ্ঞেস করলাম। যে দাম, বাবা, আমি তো আকাশ থেকে পড়লাম। এত টাকা দামে জুতা কীভাবে কিনবো আমরা? গত বছরের আগের বছরে বাবুর আব্বু আমাকে একটা জুতা কিনে দিয়েছিল, সে জুতা এখনও পরতেছি। মাঝখান দিয়ে ছিঁড়ে গিয়েছিল, সেলাই করে নিয়েছি। উনি বলেছিল এবার ঈদে আমাকে জুতা কিনে দিবেন, কিন্তু কিনে দেয়নি। এই জুতার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, এবারে ছিঁড়লে আর পরতে পারবো না, সেলাই করেও কোনো কাজ হবে না। এখানে ডিসকাউন্টের অনেক জুতা আছে, আমি জিজ্ঞেস করেছিলাম ডিসকাউন্টের কোনো জুতা আছে? ওনারা বললো সামনে আছে। সামনে গিয়ে দেখলাম ভালো জুতা আছে, 50% ডিসকাউন্ট দেওয়া আছে। ভাবলাম যদি একটু কম দামে হয় তাহলে আমি টাকা জমিয়ে কিনে নেব জুতা, কিন্তু এই 50% ডিসকাউন্ট দিয়ে এত দাম পড়ে গেল, আর কেনার কথা ভাবতে পারতেছি না। এক জোড়া জুতা আমার খুব পছন্দ হয়েছিল, ওই জুতার দাম ছিল নাকি 3,500 টাকা, ডিসকাউন্ট দিয়ে হয়েছে 1800 টাকা। তোমরাই বলো 1800 টাকা দিয়ে কিভাবে জুতা কিনি আমি? 1200 টাকা হলেও একটা কথা ছিল, জুতাটা পরে অনেক আরাম পেয়েছিলাম। ওনারা বলল এটা নাকি অনেক দিন লাস্টিং করবে, 2 বছর কিছু হবে না।
কিন্তু এত টাকা দিয়ে জুতা কিনে আমার পোষাবে না, কারণ অনেক খরচ আছে। বাচ্চাদের কাপড় রাখার জন্য কন্টেনার কিনতে হবে, ওদের জন্য ঈদের কাপড় কিনতে হবে, এছাড়াও আরও অনেক খরচ আছে। জুতা কিনলে তো সেগুলো করা সম্ভব হবে না। বাবুরাবু আমার জন্য জুতা কিনলে এরকম টাকা দিয়েই কিনবে, এর থেকে বেশি টাকা দিয়ে কিনবে, কিন্তু আমাকে এটা কিনে দিবে না। আমি শত বললেও আমাকে কিনে দিবে না। উনি টাকা বেশি দিয়ে অন্য জুতা কিনে দিবে, কিন্তু আমার পছন্দের জুতা উনি কিনে দিবে না, কারণ আমার পছন্দ ওনার পছন্দ হয় না। আমার পছন্দের কোনো দাম ওনার কাছে নেই। তারপরে বলে দেখব যদি দেয়। ছেলের জন্য একটা শার্ট কিনে নিলাম। শার্টটা এত পছন্দ হলো যে না কিনে পারলাম না। হেঁটে হেঁটে গেলেই এই অবস্থা হয়। টাকা ঠিকই খরচ হয়, বরঞ্চ টাকারও বেশি খরচ হয়। হেঁটে গেলে এটা পছন্দ হয়, ওইটা পছন্দ হয়, এটা খেতে ইচ্ছা করে, ওইটা কিনতে ইচ্ছা করে, কিন্তু রিক্সায় গেলে সেটা আর হয় না, একদম সোজা বাসায়। তখন আর পছন্দ হলেও সেটা কেনা সম্ভব হয় না। আফসোস জিনিসটা অনেক খারাপ। জীবনে কোনো কিছুর আফসোস রাখতে হয় না। যেটা কিনতে ইচ্ছা করে, যেটা করতে ইচ্ছা করে, সেটা ওই সময় করে নিতে হয়। যদি টাকা থাকে তাহলে ওই সময় সেটা করে নিতে হয়, না হলে পরে অনেক বেশি আফসোস থাকে, আর সেই আফসোসটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। অনেকে ভাবে এখন কিনবো না, পরে কিনবো। বিশ্বাস করো, পরে আর সেই জিনিসটা কেনা হয় না, কখনোই কেনা হয় না। পরে দেখবা যে এত সমস্যা হবে, এত সমস্যা হবে, ওইটা তুমি আর কিনতেই পারবে না। তাই পরে কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলো। এই কারণে আমি শার্টটা কিনে নিলাম। আমার কাছে টাকা ছিল, খুব পছন্দ হলো, কিনে নিলাম। যদিও টাকাটা আমি জমিয়ে রেখেছিলাম মুভি দেখার জন্য, তারপরে ওই টাকা থেকে খরচ করলাম, কারণ আমি মনের ভিতরে আফসোস রাখতে চাই না। এই যেমন ধরো মুভি দেখতে গিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ দেখতে পারিনি, সেই আফসোসটা রয়ে গিয়েছে, সেটা আমি পূরণ করব। সামনেই আমি মুভি দেখতে যাব। টাকা খরচ করলে সেটা মানুষ ভুলে যায়, কিন্তু যদি কোনো কিছু কিনতে না পারে, সেই দুঃখ থাকে, বাসস থেকে যায়, তাহলে সেটা মানুষ কখনোই ভুলে না, সবসময় মনে রাখে। আজীবন মনের ভিতরে কাটার মতো বিদেশ সেটা। আপুরা, এখন পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার অবশ্য অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। ঘড়িটা কিনে আনার পরে স্টিল আলমারিতে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম কাল করে পরীক্ষা নিব, যেহেতু পরশুদিন পরীক্ষা, তাই এটাকে আর লক করে রাখিনি। আর সেটাই আমার সবচেয়ে বড় ভুল হলো। বাবুরাবু রাতেরবেলা আসলে এমনিতে তার মেজাজটা গরম হয়ে থাকে, মাথা গরম হয়ে থাকে, তার সাথে কোনো কথাই বলা যায় না। তাই ওনাকে এই সম্পর্কে কিছু বলিনি। ভেবেছিলাম সকালবেলা ওনাকে বলবো। সকালবেলা ওনার মুড ঠিক থাকে, তখন কোনো সমস্যা হবে না। আর তখন আমি যে টাকা দিয়ে ঘড়িটা কিনেছি সেই টাকাটাও উনি আমাকে দিয়ে দিবেন, না থাকলেও পরে দিয়ে দিবেন, সেটা নিয়ে সমস্যা হবে না। কিন্তু উনি একটা কাজে আলমারিটা খুললো, তারপর আলমারি ড্রয়ারটা ঘাঁটলো, ঘেটে দেখলো এই ঘড়িটা। তারপর জিজ্ঞেস করলো এটা কিসের ঘড়ি। আমি বললাম জায়নের ঘড়ি। তখন তো উনি রেগে মেগে ফায়ার, তুমি কেন ঘড়ি কিনলা? আমি না বললাম আমি কিনবো, তুমি কেন কিনলা? আমি কিনলাম কেন? সেই জিদ, সেই রাগে ঘড়িটা জোরে আছাড় মারলো, আর ঘড়িটা ভেঙে গেল। জানো না আপুরা, আমার ছেলেটা কতটা কষ্ট পেয়েছিল। বাবা শুধু বলতেছে মাম্মা পরীক্ষা নিবা না, মাম্মা ঘড়ি কোথায়, ঘড়ি কোথায়? আমি বললাম তোমার আব্বু ভেঙে ফেলেছে। তখন সে বলল আব্বু কেন ঘড়িটা ভাঙলো? আমি বললাম তোমার আব্বু পছন্দ হয়নি। সে বলল এত সুন্দর ঘড়ি আব্বু বুঝি পছন্দ হয়নি। কী বলবো বলা পুরা, ছোট বাচ্চারা কী বলা যায়, ওরা কি এসব বুঝে, ওরা কি এসব বুঝবে? এত কষ্ট করে ঘড়িটা কিনেছি আমি, আর সেই ঘড়িটা সে ভেঙে ফেলেছে। জানো না আব্বুরা, আমার কতটা কষ্ট হয়েছিল। আমি তো ওই সময় পুরোই হতবাক হয়ে গিয়েছিলাম যে কি হলো এটা। আসলে ঘড়িটা তার পছন্দ হয়নি, এই কারণে ভেঙে ফেলেছে। আমি যেটাই কিনি সেটা আমার পছন্দ হয় না, সেটা ভালো না, সেটা মান খারাপ, আমি জিনিসপত্র কিনতে পারি না, আমার পছন্দ ভালো না, আরও কত কথা। সকালবেলা ঘুম থেকে উঠে সব ঠিক, তখন বলতেছে তুমি আমারে বলতা তাহলে আমি ভাঙতাম না, তুমি তো আমার কিছুই বললে না, তার মানে তুমি চাইতেছো যে আমি আটা ঘড়ি কিনি। আমি বলতেছি কেন আমি চাবো তুমি আটা ঘড়ি কিনো, একটা ঘড়ি তো আমি কিনছি, তাহলে তুমি কেন আটা ঘড়ি কিনবা? মানে আমি তাকে বোঝাতেই পারি না। পরে আমিও রাগ করে বলেছি তোমার ইচ্ছা হয়েছে তুমি ভাঙছো, এতে আমার কোনো সমস্যা নেই, আমি যে টাকা দিয়ে ঘড়িটা কিনেছি সেই টাকাটা তুমি আমাকে দিয়ে দিবা, নাহলে তোমার খবর আছে। আমার ছেলেকে বলেছি ওকে আমি আবার ঘড়ি কিনে দিব, আগামী পরীক্ষাতে সে ঘড়ি নিয়ে ক্লাসে যাবে ইনশাল্লাহ। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।